আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক, ইসলাম এমন একটি ধর্ম যার প্রত্যেকটা নিয়মকানুন বৈজ্ঞানিকভাবে নির্মিত হয়েছে। এমন কোনো নিয়ম আপনি ইসলামের দেখাতে পারবেন না যেটা আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে যায়। ঠিক এরকমই একটা নিয়ম হচ্ছে রোজা পালন করা বা সাওম পালন করা। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183-তে বলা হয়েছে যে আমি রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, এবং যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তাই রোজা ইসলামের একটা ফরজ বিধান। এখন কথা হচ্ছে, এই রোজা কি স্বাস্থ্যের জন্য উপকারী নাকি অপকারী? রোজার কি কোনো আসলে সায়েন্টিফিক বেনিফিট রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কারণ কি? কারণ এটা ইসলামের একটা বিধান। ইসলামের এমন কোনো বিধান নেই যেটা আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে যায়। আজকের এই এপিসোডে রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। আর বলে রাখি, আমরা রোজাটা রাখি শুধুমাত্র আমাদের ইমিউনো সিস্টেম আর আমাদের সেল রিপেয়ারের জন্য না। আমরা রোজা রাখি শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। তাই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়মটা দিয়েছেন, অবশ্যই এর পিছনে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, যে বিষয়টা আজকে এক্সপ্লেন করব। আপনারা অনেকেই জানেন যে 2016 সালে চিকিৎসা বিজ্ঞানে ইয়োশিনারি ওসুমি নামে একজন কোরিয়ান বিজ্ঞানীকে নোবেল প্রাইজ দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে। তার নাম ছিল ইয়োশিনারি ওসুমি। তিনি ছিলেন কোরিয়ান একজন বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন 2016 সালে। আর এই নিউজটা আপনারা দৈনিক প্রথম আলো পত্রিকার যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলেও পাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া বিভিন্ন ইংলিশ ওয়েবসাইটে আপনারা ইয়োশিনারি ওসুমি বলে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তার কারণ কি? কারণ হচ্ছে তিনি অটোফ্যাগি নামক একটা প্রক্রিয়ার বৈজ্ঞানিক বিশ্লেষণ সঠিকভাবে করতে সক্ষম হয়েছিলেন। যে জিনগুলো এখানে দায়ী থাকে অটোফ্যাগি প্রক্রিয়াটা চালু করার জন্য, সেই জিনগুলো তিনি শনাক্ত করতে পেরেছিলেন, এবং অটোফ্যাগি প্রক্রিয়াটা আমাদের শরীরের জন্য কত প্রয়োজন এবং কত গুরুত্বপূর্ণ এবং কতটা উপকারী তা বৈজ্ঞানিকভাবে আমাদের সবার সামনে তুলে ধরেছিলেন। আর এই কারণেই তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় 2016 সালে। এখন চলুন দেখে নিই যে অটোফ্যাগি প্রক্রিয়াটা আসলে কি। আমাদের দেহে প্রায় 37 লক্ষ কোটি কোষ রয়েছে, এবং এক একটা কোষ যদি আপনি ধরে বিশ্লেষণ করে দেখেন, এই কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু রয়েছে। এই অঙ্গাণুগুলোর মধ্যে একটা অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমের মধ্যে যদি আপনি ঢুকে দেখেন, লাইসোজোমের মধ্যে পাবেন হাইড্রোলাইটিক এনজাইমে ভরা। এই হাইড্রোলাইটিক এনজাইমটা হচ্ছে জীবাণু ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। যখনই কোনো জীবাণু একটা দেহকোষে প্রবেশ করে, তখন লাইসোজোম এই জীবাণুটাকে শনাক্ত করে এবং তাকে এই হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে ধ্বংস করে দেয়। এই লাইসোজোমের একটা নাম দেওয়া হয়েছে, যেটা ছদ্মনাম, সেটা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। এই সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা, এটা বলার কারণ হচ্ছে এই লাইসোজোম যেরকম হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে বিভিন্ন জীবাণু ধ্বংস করে, ঠিক একই রকম এই হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে একটা যে কোষের মধ্যে ওই লাইসোজোমটা অবস্থান করে, ওই কোষটাকেই ধ্বংস করে দেয়। অর্থাৎ নিজের কোষকেই নিজেই ধ্বংস করে দেয়। এই কারণে এটাকে বলে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। আর এই অটোফ্যাগি প্রক্রিয়াটা ঘটানোর জন্য এই লাইসোজোমই প্রধান উপাদান হিসেবে কাজ করে। যখন আমাদের দেহে প্রবল খাদ্য অভাব দেখা দেয়, অর্থাৎ একটা মানুষ যখন দিনে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকে, তখন আমাদের দেহের যে চর্বি, এই চর্বিটা হচ্ছে আমাদের দেহের অতিরিক্ত ব্যাটারি। আমাদের দেহে শর্করা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে এই চর্বিতে। যখন দেহে খাদ্যাভাব দেখা দেয়, তখন চর্বি আমাদের দেহকে শর্করা সাপ্লাই করে। এই সুযোগে আমাদের দেহে যে কোষে ভাঙন ধরেছে, অর্থাৎ যে কোষগুলো সঠিক মতো কাজ করতে পারছে না, এই কোষগুলো রিপেয়ার করার একটা সুযোগ চলে আসে। সারা বছর আমরা খাই, সারা বছর খাওয়ার ফলে আমাদের দেহের যে ডাইজেস্টিভ সিস্টেমটা, এটা সবসময় সক্রিয় থাকে, যার ফলে এই প্রক্রিয়াটা সংগঠিত হতে পারে না। যখন একটা মানুষ দিনে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকে, তখন দেহের এই সেল রিপেয়ারটা শুরু হয়ে যায়। যে কোষগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না, এই কোষগুলোর মধ্যে যে লাইসোজোম থাকে, আর এই লাইসোজোমটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। যখন খাদ্যাভাব দেখা দেয়, তখন এই লাইসোজোম থেকে হাইড্রোলাইটিক এনজাইমটা ব্লাস্ট হয়ে যায়। এই হাইড্রোলাইটিক এনজাইম যখনই ব্লাস্ট হয়, তখন পুরো কোষটাই ধ্বংস হয়ে যায় এবং এই কোষটা পার্শ্ববর্তী যে কোষ, সুস্থ কোষ, সেই কোষের সমস্ত পুষ্টি সরবরাহ করে দেয়। যার ফলে যে কোষগুলো আমাদের দেহে ক্ষয়প্রাপ্ত হয় বা ঠিকমতো কাজ করতে পারে না, এই কোষগুলো এই সুইসাইডাল স্কোয়াড ব্লাস্টের মাধ্যমে নিজের কোষটাকে নিজে ধ্বংস করে দেয়।
এই প্রক্রিয়াটাকে বলে অটোফ্যাগি বা স্বভক্ষণ, অর্থাৎ নিজেকে নিজে ধ্বংস করে পাশের কোষের পুষ্টি সরবরাহ করা। যখন একটা কোষ পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় হাইড্রোলাইটিক এনজাইমের কারণে, তখন সেই পুরো সিস্টেমটাকে বলা হয় অটোলাইসিস। তখন এই পুরো সিস্টেমটাকে বলা হয় অটোলাইসিস। এইভাবে যখন একটা মানুষ দিনে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকে, ঠিক সেই সময় এই অটোফ্যাগি সিস্টেমটা দেহে অটোমেটিক চালু হয়ে যায়। আর একটা মানুষ যখন এইভাবে কম করে 25 থেকে 28 দিন কন্টিনিউ চালাবে, তখন তার দেহে যে ক্ষয়প্রাপ্ত কোষগুলো ছিল, যেগুলো সঠিকভাবে কাজ করছিল না, আবার রিপেয়ারও করতে পারছিল না, এই কোষগুলো এই পুরো 25 থেকে 28 দিনের মধ্যে সমস্ত কোষ রিপেয়ার হয়ে যায় এবং পুরো দেহের ইমিউনো সিস্টেমটা খুবই স্ট্রং হয়ে যায়। এর ফলে আরেকটা লাভ হয়, সেটা হচ্ছে যখন এই প্রক্রিয়াটা কন্টিনিউ একদম 25 থেকে 28 দিন চলে, তখন তার শরীরে কিন্তু যে অতিরিক্ত চর্বিটা থাকে, এই চর্বি কিন্তু শর্করা যোগান দেয়। যখনই শর্করা যোগান দেয় চর্বি, তখন চর্বি গলে গলে কিন্তু আমাদের দেহের ওজনটা কমে যায়। এর ফলে আমাদের দুইটা লাভ হচ্ছে। এক, আমাদের দেহের চর্বি কমে যাচ্ছে, ফলে আমাদের ওজন কমছে, বডি স্লিম হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের দেহের যে ক্ষয়প্রাপ্ত কোষগুলো ছিল, সেগুলো নিজেরা রিপেয়ার করতে পারছে অটোফ্যাগি নামক প্রক্রিয়ার মাধ্যমে। আর এই অটোফ্যাগি প্রক্রিয়াটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আর এই অটোফ্যাগি প্রক্রিয়াটা চালু হওয়ার জন্য যে জিনগুলো সহায়তা করে, এই জিনগুলো শনাক্ত করার জন্য ইয়োশিনারি ওসুমি নামক এই বিজ্ঞানীকে নোবেল প্রাইজে ভূষিত করা হয় 2016 সালে। যদি আমার কথায় কেউ সামান্যতম সন্দেহ পোষণ করেন, তাহলে আপনারা এখনই গুগলে সার্চ করেন, ইয়োশিনারি ওসুমি নামে সার্চ করে, এবং পুরো এই সায়েন্টিফিক ব্যাপারটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে একটা মানুষ যখন পুরো 1 মাস রোজা রাখে, পুরো 1 মাস রোজা রাখে এবং প্রত্যেক দিন প্রায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকে, তখনই কিন্তু তার দেহে এই অটোফ্যাগি প্রক্রিয়াটা চালু হয়ে যায়। যখনই অটোফ্যাগি প্রক্রিয়া চালু হয়, তখন সে পুরো 1 মাস পরে পায় একটা স্ট্রং ইমিউনো সিস্টেম সমৃদ্ধ একটা বডি। অর্থাৎ তার ইমিউনো সিস্টেমটা অনেক স্ট্রং হয়ে যায়, কারণ তার দেহে যে ধ্বংসপ্রাপ্ত কোষগুলো ছিল, সেগুলো আবার রিপেয়ার হয়ে যায় এবং তার দেহের চর্বি অনেক গুণে কমে যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা রোজা রাখার পরেও আমাদের চর্বি কমছে না। ভাই, সারা দিনে আমাদের রোজা রাখার ফলে চর্বি থেকে যে পরিমাণ ক্যালোরি খরচ হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ ক্যালোরি চর্বি থেকে কমছে, আমরা ইফতারের সময়, আমরা বেশিরভাগ সময় ইফতারের সময় যে ভাজা পোড়া এবং বিভিন্ন তেল জাতীয় চর্বি খাই, এটা কিন্তু আমাদের সেই জিনিসগুলো আবার রিপেয়ার করে দেয়, যার ফলে আমাদের ওজন কমছে না। আমাদেরকে সুন্নত অনুসরণ করতে হবে, অর্থাৎ ইফতারের সময় হয়তো 4-5টা খেজুর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইফতার করতেন, সেই নিয়মে ইফতার করতে হবে। তাহলে আমাদের এই অটোফ্যাগি প্রক্রিয়াটা এবং দেহের ওজন কমানোর প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে কাজ করবে। তো এই ছিল অটোফ্যাগি প্রক্রিয়ার মাধ্যমে দেহের ইমিউনো সিস্টেমটা স্ট্রং করা এবং রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা, যেটা আধুনিক বিজ্ঞান একদম পুরোপুরি সমর্থন করে। তাই বলছি, ইসলামের এমন কোনো নিয়ম নেই যেটা আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে যায়। রোজা রাখা নিয়ে অনেক নাস্তিক এবং অমুসলিমদের মাঝে চুলকানি রয়েছে। আশা করি আজকের পর থেকে এই চুলকানিটা থাকবে না, ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে, ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।